বাবা উঠো, তোমার বাবা ডাকছে তোমাকে, তাড়াতাড়ি আসো। কেন আম্মু? আমি আবার কি করলাম? আমি জানি না, তুমি আসো তো। আচ্ছা আম্মু, আসছি। তুমি যাও। এবার পরিচয় দিয়ে নিই। আমি আজাদুল ইসলাম তুহিন, বাবা মায়ের আদরের ছোট ছেলে। পড়ালেখা শেষ করে এখন আজেরা ঘুরি বন্ধুদের সাথে। আর বাবা কয়েকটি কোম্পানির মালিক। কিন্তু আমাকে কেউ দেখলে বলবে যে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম বাবার কাছে এবং বাবা বললেন। তুহিন, তুমি কি এখনো এখানে বসে খাবে? আমি দাঁড়িয়ে গেলাম আর দাঁড়িয়েই খাওয়া শুরু করলাম। কি হলো, দাঁড়িয়ে খাচ্ছ কেন? বাবা, তুমি তো বললা যে বসে বসে খাই, তাই এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। তোমাকে আমি এই কথা বলিনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে। বলছি তুমি কবে থেকে অফিসে জয়েন করবা? আর কিছুদিন পর। তুই কি কোনোদিন ভালো হবি না? আম্মু দেখছো, তোমার বড় ছেলে আমাকে বলে আমি খারাপ। এই ছেলেটাকে নিয়ে তোমরা এমন করছো কেন? সবে তো পড়াশোনা শেষ করলো। হুম তুমি খাও। হুম কি মজা। আম্মুর এক কথায় সব চুপ। আম্মু হচ্ছে ঘরের হোম মিনিস্টার, তাই তার আগে কেউ কথা বলতে পারে না। কথা বললেই 143 দ্বারা জারি করা হয়ে যায়। তাই কেউ কিছু বললে আম্মুকে বলি, আর আম্মু কাজ করে দেয়। তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম। এবার আমার কাজে লাগার সময় এসে গেছে, তাই চলে গেলাম। কিন্তু আমাকে কেউ দেখলে বলবে না যে আমি এত বড় ঘরের ছেলে, তাও সবার আদরের। সাধারণ প্যান্ট শার্ট পরে বের হয়ে গেলাম। বুঝলেন না তো, আসলে এক ফ্রেন্ডের বোনের বিয়েতে গিয়েছিলাম। তখন একটা মেয়েকে ভালো লাগে, আর তাকে আমার ভালো লাগে। খবর নিয়ে জানতে পারি যে মেয়েটির বাবা আর আমার বাবা বন্ধু। আর মেয়েটির বাবা আমাদের এক অফিসের ম্যানেজার। 6 মাস তার পিছনে ঘুরেছি, কিন্তু এখনও কিছু বলতে পারছি না। কিভাবে বলি, এখনও নাম জানা হয়নি। এই কথা শুধু আমার এক বন্ধু জানে। মামা চল, ওই যে আসছে। হুম, চল। এ ব্যাপার কতদিন এই মেয়ের পিছু ঘুরবি? যতদিন সে কথা না বলবে আমার সাথে। আচ্ছা। হঠাৎ করে সেই মেয়েটি আমার সামনে এসে বলল। কি সমস্যা আপনার? আমার আবার কি সমস্যা হবে? তাহলে আমার পিছু পিছু কেন আসেন? ভালো লাগে তাই। পরের বার আর আসবেন না। কেন, আপনার সমস্যা কি? আমার পিছু কেন আসেন আপনি? ভালোবাসি তাই। জুতা পেটা করবো আপনাকে, ভালোবেসে আইসে কইতে। আমি আকাশ থেকে আসছি আপনাকে উড়িয়ে নিয়ে যেতে। শখ কত আমাকে উড়িয়ে নিয়ে যাবে, ভাগ এখান থেকে। এই নীলা, কি করছিস? তুই জানিস উনি কে? নিশু, এদিকে আসো। কিছু দূর নিয়ে গিয়ে বললাম, দেখো নিশু, আমি চাই না ও আমাকে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে ভালোবাসুক। আর তুমি বলবা না যে আমি কে। আচ্ছা ভাইয়া কিন্তু বেশি বললে আমি বলে দিব। তোমাকে যা বলছি তাই করো। আচ্ছা। তারপর চলে আসলাম সেখান থেকে। তখন নীলা নিশুকে বলল। ছেলেটা কে রে? ওই আমার এক বড় ভাই, আর অনেক রাগী, তাই তোকে বললাম আর কি। এই রাগীর ছেলেটাকেই তো সোজা করতে হবে। মানে? কিছু না। হুম। তারপর তারা চলে গেল। আমরাও চলে আসলাম আড্ডায়। অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। এভাবে আজকের দিনটা কেটে গেল। পরের দিন সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো। তারপর আবার চলে গেলাম সেই জায়গায়। তারপর গিয়ে দেখি আমাদের আগেই ওরা সব এসে হাজির হয়েছে। আর সে আমার দিকে তাকিয়ে আছে। একটু পর হাত দিয়ে ডাক দিল। এখানে আসেন। আমি? না, আপনার ভূতকে ডাকছি, তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আসছি। কি বলতে পারে তা ভাবতে ভাবতে গেলাম। আচ্ছা, আপনি প্রতিদিন আমার পিছু নেন কেন? ভালো লাগে আর খুশির ঠেলায়। হাসলে একেবারে দাঁত ভেঙে দিব। একেবারে চুপ হয়ে গেলাম। আল্লাহ, কি মাইয়া রে! আপু প্লিজ এমন করবেন না, তাহলে ভবিষ্যতে বউকে আমার মুখ দেখাতে পারবো না। আমি আপু হলাম কবে থেকে, আর ভবিষ্যৎ বউ কাকে করবি? আরে, এই মেয়ে কিছুই বুঝতে পারতেছে না। এক এক সময় এক এক রূপ। এই কথাটা সত্যি যে মেয়েদের মন কখন কি চায় তা কেউ জানে না। মনে হয় মেয়েটাও জানে না যে সে কী চায়।
আমি সব ভাবছি তখন সে বলল, ওই কি ভাবছেন? 6 মাস আমার পিছনে ঘুরে যখন লাভ হয়নি, এখন অন্য ধান্দা? এই না না, আমি অন্য কিছু ধান্দায় নাই। প্লিজ প্লিজ আমার দাঁতগুলো ফালাবেন না। আমি আপনাকে বোনের চোখে দেখব। কি বললি? তোকে তো আমি খাইছি। আপনি কি পেতনি যে আমাকে খাবেন? কি খুঁজেন? এমন কিছু যেটা দিয়ে আপনার মাথা ফাটাবো। ও আচ্ছা, কি? না না না, প্লিজ এটা করবেন না। আমি চাই না বিয়ের আগে আমার ভবিষ্যৎ বউ বিধবা হোক। না না, তা হবে না। তা হবে তোকে আজকে আমি খাবো। থাক, পরে খাইয়েন। আমি গিয়ে আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। আবে ভূত, তুই এখান থেকে আর যেতে পারবি না। কেন? দেখ তোর চারপাশে। আমার চারপাশে ওর বান্ধবীরা দাঁড়িয়ে আছে। এটা কেমন দেখায়? আচ্ছা, কি বলবেন? আমার পিছু কেন লেগেছেন সেটাই বলেন। আপনাকে ভালোবাসি তাই। কেন ভালোবাসেন? জানি না। কি দেখি ভালোবাসেন? সেটাও জানি না। তাহলে ভালোবাসেন কেন? সেটাও জানি না। ওরে, এটারে কেউ ধর, এটারে আজকে কচা খাবো। এমন করেন না, আমি একটা অবুঝ বাচ্চা। আপনারা 7-8 জন। ওরে বইরে বেটা, বলে কি আজকে বিয়ে করলে কালকে বাচ্চার বাবা হবে, সে নাকি অবুঝ। এইভাবে বললেন না তো, লজ্জা লাগে। কোনো মেয়ের সাথে যেন কথা বলতে না দেখি, নয়তো 9-এর মেন গোড়ায় পিঁপড়া ছেড়ে দেব। ইস, কি মেরে বাবা, লজ্জা লাগে না? আমার লজ্জা কম। আল্লাহ, দড়ি ফালাও, আমি উঠে যাই। এত তাড়াতাড়ি ছাড়ছি না তো। কেন? প্লিজ, আমি আর আপনার পিছু নেব না। আমাকে ছেড়ে দিন। না, এখন থেকে পিছু নেওয়া যাবে না। কিন্তু কি? কিন্তু আমার পাশে হাঁটার অনুমতি দিলাম। কি? হ্যাঁ। তাহলে এখন থেকে হাঁটি? আবার জিগায়। আচ্ছা, কোন কলেজে পড়ো তুমি? কলেজে পড়ি। আরে, আমি তো এই কলেজেই পড়ি। তাহলে ক্লাসে দেখলাম না যে? আসলে ঠিকমতো ক্লাস করা হয়নি আসার সময়। আচ্ছা নীলা, তোমার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু, আমি, 2 ভাইয়া। ও আচ্ছা, তোমার আব্বু কি করে? আব্বু বড় সায়েন্টিস্ট, তার সাথে কাজ করে। আমি যতটুকু জানি, আমার বাবার বন্ধু ছোট থাকতে ওদের বাসায় ছিলাম। ওনারা ছোট ছেলের সাথে কত মজা করতাম, সেই রকমের দুষ্টু ছিল। আমাকে শুধু খ্যাপাতো আর আমি কামড়িয়ে দিতাম। তুমি তো জানো না, সেই দুষ্টটা আমি ভাবতেই পারিনি যে সেই তুমি। ও তাই নাকি? আচ্ছা, আমার বাসায় এসে গেছে, তুমি যাও আর কালকে থেকে এখানে এসে দাঁড়াবা, একসাথে কলেজে যাব। ওকে। তারপর আপন মনে গান করতে করতে এসে পড়লাম। বাসায় এসে দেখি সবাই বসে আছে। মেয়েটা কে ছিল? কোন মেয়ে? নেকা সাজা হচ্ছে, আমি দেখেছি। মেয়েটার সাথে তুই হেসে হেসে কথা বলছিস। ও, তারপর সব খুলে বললাম। তোদের বিয়ে ঠিক হয়ে আছে। তাই নাকি? ভালো। তারপর রুমে এসে মনে হলো, ধ্যাত, ফোন নাম্বারটাই তো নেওয়া হলো না। আম্মুর কাছে দেখি, আম্মুর কাছে আছে নাকি দেখি তো। না। ও আচ্ছা। হুম। তারপর চলে আসলাম। ধ্যাত, কিছুই ভাল লাগে না। কি বলো দামি, নাম্বারটাও নিতে মনে নাই। রাতে শুয়ে আছি, হঠাৎ করে ফোনে কল আসলো আননোন নাম্বার থেকে। আমি ধরতেই, তারপর রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে একজন মেয়ে কণ্ঠে বলল, ওয়ালাইকুম সালাম। কে আপনি? তোমার জম। মানে? আমি তোমাকে খাবো। এ না না, এমন করবেন না, আমি এখনো বাচ্চা ছেলে। আইসে বাচ্চা। আমি এখনো বিয়েই করি নাই। বিয়ে করে কি করবা? বিয়ে করে আমি 2টা বাচ্চার বাবা হব, আর 5 বাচ্চার নানা বা দাদা।
ফিউচার প্ল্যান করে রাখছো? হ্যাঁ, তার বলতে। তাহলে ভালোই। আপনি কে? আমি তোমাকে খেতে আসবো আজ রাত 12টায়। না না প্লিজ, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি তো এখনো বিয়ে করিনি। তবে আপনাকে বলতে পারি কাকে খেতে পারেন। কাকে বলেন? আমার বন্ধু মেহেদি হাসান নীলাদ্রকে। কেন? তাকে কি লাভ? তাকে খাবেন কারণ তার কালকে বিয়ে। আচ্ছা, এখন বকবক না করে ঘুমাও। হ্যাঁ, কালকে সকালে তোমাকে আচ্ছা মতো বাটবো। আমি কি করলাম আপনার সাথে যে আপনি আমাকে বাঁটবেন? কালকে দেখো। তারপর কল কেটে দিল। আমি ভাবতে থাকলাম কি হতে পারে। নীলা কীভাবে হবে? ওকে তো আমার ফোন নাম্বারই দেয়নি। সে যাই হোক, এখন ঘুমাই। তারপর ঘুমিয়ে গেলাম। গুড নাইট। সকালে। বাবা ওঠো, এখনো ঘুমাচ্ছ কেন? কয়টা বাজে? 9:30। আরে আজকেও তো নীলাদ্রদের বাসায় যেতে হবে। কেন? আবার কেন? কালকে ছেলে বিয়ে করবে। তাহলে ও বিয়ে করে নিচ্ছে? হুম। তুই কবে করবি? আমার মুখের দিকে চেয়ে থাকলাম হাঁ করে। এভাবে কি দেখছিস? মুখে মশা ঢুকে যাবে তো। তুমি কি বলছো? এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দেবে? এটা তোমার মাথায় কে দিল? আমার মনে হলো তাই বললাম। হয়েছে, এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না। ওহো, বুঝেছি। যাও, আমি আসছি। তারপর আম্মু চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে চলে গেলাম নীলাদ্রদের বাড়ি। সেখানে গিয়ে দেখি শালা এখনও তার অতীতের গপ আর হবুয়ের সাথে কথা বলছে। যে বলতেছে গিয়ে দিলাম একটা থাপ্পড়। হালা মালিকেনে। এখন কালকে বিয়ে আর আজকে তোর দেখি কথাই শেষ হয় না। ভাই কি করব বল, সে তো বলেছে শুধু কথা বলতে। আমি কি জানি না কে কথা বলতে চায় আর কে চায় না? তুই তো মনোবিজ্ঞানী, তুই তো জানবি। শুধু তোরটাই জানবো। আমারটা কেন জানবি? কালকে বুঝবি। আর বাসরাতে তোর জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ রে, বল না। সারপ্রাইজ কি বলে দেবো নাকি? তাও ঠিক, কিন্তু আমাকে বল না কি সারপ্রাইজ। এবার দিলাম মায়ের, ইচ্ছা মতো মারলাম। তারপরে বলল, ভাই আর মারিস না এই পিচ্চি পোলাটাকে। তুই পিচ্ছি, তোর বিয়ে বন্ধ। এই ভাই কি করছিস? আমি বিয়ে করব। এই না বললি তুই পিচ্ছি? ওটা তো কথার কথা। ও, এটা কথার কথা। আচ্ছা, তোর সারপ্রাইজ। ওকে। কিন্তু আমি মনে মনে হাসছিলাম, কারণ আমি জানি কি হবে। এমন সারপ্রাইজ দিব যে সে কোনোদিনও বলবে না। তারপর কাজে লেগে গেলাম। সারাদিন কাজ করে এটা সেটা ওদিকে সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। এর মধ্যে আবার শালায় আসলো। কি মামা, এমন দেখা যায় কেনে? হাল্লা, সারাদিন তোর বউয়ের সাথে পীড়িত করস আর এখন একজ এরকম দেখা যায় কেন? আর ভাই বললে কি সমস্যা? তুই সামনে থেকে যা, নয়তো মায়ের একটাও নিচে পড়বে না। নিচে পড়বো মানে? দেখাইতে হইব? না থাক, লাগবে না। যা এখান থেকে এখন। আর শোন, আরগুলা কই? তার তো সে কখন বার হয়ে গেছে কি কাজ আছে বলে। ও আচ্ছা, আমি এখন বাসায় চলে যাব। আরে বেটা কস কি, তোর তো যেতে দেওয়া হবে না। কেন? উপর থেকে আদেশ করেছে, তা না হলে আমি মার খাবো। আর আমি চাই না যে কারো জন্য আমাকে মারুক। কে উপর থেকে আদেশ করেছে? আর কে? কেউ না। আমার পরিচয় যেন কেউ না জানে। আরে সে আর বলতে। যদি আমি জানি তো তোর খবর আছে, কারণ তুই ছাড়া আর কেউ এমন হাবলা না। আরে ভাই কিছু হবে না। হ্যাঁ, এটা মনে রাখিস। ওকে ওকে। তারপর অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ একটা মেয়ে এসে বলল, ভাই আপনাকে সাদে ডাকছে আপু। ভাই যা, তোর ডাক এসেছে। কে ডাকছে? গেলেই তো দেখতে পারবি। তুই চল আমার সাথে। না আমি যাব না, তুই যা। আরে আয় বেটা। টানতে টানতে নিয়ে গেলাম, কিন্তু ছাদে গিয়ে দেখি কাউকে দেখতে পেলাম না। হঠাৎ নীলাদ্র চিৎকার দিয়ে উঠল,
কে যেন করে ইচ্ছা মতো মারছে। আরে আমি না, তুই যা। ওই যে তুহিন। মারা বন্ধ হয়ে গেল আর বুঝলাম এটা হচ্ছে নীলা। কী রে, আমাকে মার খাওয়ানোর জন্য এখানে পাঠাইছিলি? শালা, এখন নিজে মার খাইলি। আমি কি জানতাম নাকি? মাগো কি ব্যথা, এত শক্তি কই পাইলি? ঠাস করে আরেকটা বাড়ি দিল নীলাদ্রকে, তারপর বলল, তোকে বলছি যে ওর সাথে এখানে আসতে। মাগো বলে চিৎকার দিয়ে উঠে বলল, কালকে আমার বিয়ে, আমাকে এভাবে মারিস না। আমি মরে গেলে আমার বউয়ের কি হবে? তোর বউকে আমি বিয়ে করে নেব। নীলাদ্র আর নীলা এবার একসাথে আমার পিছু দৌড়াচ্ছে, আর আমি বলছি যে শুধু শুধু দৌড়ায় লাভ নাই, আমাকে ধরতে পারবি না। আরে বেটা, তুই তো জানিস আমি দৌড়ে ভালো, তারপরেও তুই দৌড়াচ্ছিস। নীলাদ্র দাঁড়িয়ে গেল আর বলল, ঠিকই তো, তোর সাথে তো দৌড়ে পারা যাবে না, তারপরও তোকে ধরবো। দৌড়ানি কি আর বন্ধ হবে? হঠাৎ করে নীলাদ্র স্লিপ কেটে পড়ে গেল। আমিও হাসছি আর সাথে নীলাও। ধুত, এই টি শার্টটা না জরিনা দিয়েছিল। তোর জরিনা যদি জানে যে তুই এই টি শার্টটা নষ্ট করে ফেলেছিস, তাহলে ভাবতে পারছিস কি হবে? সে ভাবা আরম্ভ করলো আর বলল। আরে বাবা, কি কাইটাই না দিবে। তারপর নীলাদ্র চলে গেল আর নীলা আমার কাছে আসলো। আমি বললাম, তুমি এখানে যে? কেন? এখানে আসলে কি সমস্যা নাকি? আরে আমি কি তা বলেছি নাকি? বলেছি যে এখানে এসেছো কেন, মানে কি হয় তোমার নীলাদ্র? ও সেই কথা, নীলাদ্র আমার খালাতো ভাই হয়। ও আচ্ছা, তা কবে আসলে? দেখা হলো না যে। 3 দিন হয়েছে। 3 দিন? তুমি এই জায়গায় আর আমি জানি না? তুমি জানবে কিভাবে? আজকে সারাদিন তো দেখলাম শুধু কাজ করছো। কি করব, আমার জানি জিগার দোষ, করতে তো হবেই। আবার আঙ্কেল আন্টি বলল, আর তার ভাই নাই তো, তাই আমাকেই করতে হবে। আচ্ছা, তোমার বাবা কি করে? একজন মধ্যবিত্ত পরিবারের, আর কি করবে, ছোটোখাটো একটা চাকরি করে, মাসে 10,000 টাকা পায়। ও আচ্ছা। তোমার বাবা? এই কোম্পানিতে ম্যানেজার পদে আছে। আচ্ছা হুম। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি যাই, পরে কথা হবে। আচ্ছা। তারপর চলে গেলাম যে যার মতো। তারপর গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি আমাকে কেউ শক্ত করে ধরে আছে। আমি ভয় পেয়ে গেলাম, কি আমাকে এভাবে ধরে আছে? খুব নরম শরীর। আমি একটু নিচের দিকে চেয়ে দেখি একটা মেয়ে শুয়ে আছে, কিন্তু চুল দিয়ে মুখ ঢাকা। আল্লাহ, এটা কে? পেতনি নাকি? নীলাদ্রের বাচ্চা, কোন রোমেনে শুয়েছিস যেখানে পেতনি থাকে? আল্লাহ বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এই পেতনিকে আমার কাছ থেকে দূরে সরাও। আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। আল্লাহ, এখান থেকে বার হলেই নীলাদ্রকে বলি দিব, প্রমিস। একটু পর মনে হলো কে যেন দরজায় টোকা দিল। আমি এবার আস্তে আস্তে চুলগুলো সরিয়ে মুখটা দেখার চেষ্টা করলাম। আমি দেখে লাফ দিলাম, আরেকবার নিচে পড়ে গেলাম। আমি জোরে একটা চিৎকার করে উঠলাম। খুব ভালো, আবে ব্যথা পাইছি, আর হাতটা কিসের সাথে লেগে যেন অনেকটা কেটে গেছে। আমার চিৎকারে নীলা জেগে গেছে, আর নীলাদ্র সহ আর ওর বন্ধুরা, নীলাদ্রের আম্মু আব্বু এসে হাজির হলো। নীলা আমার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে আর তাড়াতাড়ি দরজা খোলে। তারপর সবাই আমার কাছে আসে আর দেখে যে আমি নিচে পড়ে আছি আর হাত দিয়ে রক্ত পড়ছে। তখন নীলাদ্র বলে, চলে হসপিটালে নিয়ে যেতে হবে। নীলাদ্র, আমি হসপিটালে যাব না, এখানেই ভালো আছি। তুই ডাক্তার আঙ্কেলকে বল আসতে, আর এই দিকে আয়। অনেক রক্ত পড়েছে তো। তোকে যা বলেছি তাই কর। নীলাদ্র চলে গেল ডাক্তার আঙ্কেলকে বলতে, আর নীলা আসলো আমার কাছে। খুব কষ্ট হচ্ছে বুঝি? না, তেমন না। আমার জন্য এমন হলো। নিজেকে কেন দোষ দিচ্ছ? তুমি আমাকে দেখে এমন লাফ দিলা কেন? কি করব বলো, রাতে ঘুমাইছি একা, আর সকালে উঠে দেখি পেতনি একটা শুয়ে আছে। এই অবস্থাতেও মজা করো? আমি আবার মজা করলাম কই, যা সত্যি তাই বললাম। তোমার চুলগুলো এমনভাবে ছিল যে কেউ দেখে পেতনি বলবে। আর তুমি আমার ঘরে আসলে কখন? আমি সকালে তোমার ঘরে আসছি, দেখি তুমি খুব আরামে ঘুমিয়ে আছো,
তাই আর ডিস্টার্ব করি নাই। আমিও তোমার সাথে ঘুমিয়ে পড়লাম। জানো, প্রথমে ভাবছি কোনো পেতনি, পরে দেখে বুঝি যে তুমি। তখন আমি কি করব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই লাফ দিয়েছিলাম। কিন্তু এমন যে হবে আমি জানতাম না। আর এর মধ্যে ডাক্তার আঙ্কেল এসে হাজির। তার কানে গিয়ে বললাম যে, আঙ্কেল সবাইকে বার করো, আমি যা বলছি তাই করো। ডাক্তার আঙ্কেল সবাইকে বার করে দিল। নীলা যেতে চায়নি, তাও জোর করে বার করলো আঙ্কেল। তারপর আঙ্কেল আমার হাত ব্যান্ডেজ করে দিল। আর আঙ্কেলকে বললাম, আঙ্কেল আব্বু আম্মু যেন না জানে যে এমন কিছু হয়েছে। কেন? আঙ্কেল আব্বু আম্মু তো টেনশন করবে, আমি চাই না তারা আমার জন্য টেনশন করুক। এই মেয়েটাই সে যার কথা বলেছিলাম, বুঝলা? আঙ্কেল আগে থেকেই জানতো যে আমি নীলাকে পছন্দ করি, সবাই জানে, তাই সবাই আমার পরিচয় গোপন করে রাখে। আমি বলেছিলাম, এটা তো নীলা। হ্যাঁ এখন বলবা তোমার ফ্রেন্ডের মেয়ে, তাই তো আমি সব জানি। তোমরা 4 জন ফ্রেন্ড ছিলা ভার্সিটি লাইভেও, ঠিক তো? তোমার আব্বু বলেছিল নিশ্চয়। তাহলে আর কে বলবে? আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি। আর মেয়েটার কোনো অহংকার নাই, জানতো। আমি ছোট থেকে দেখেছি, খুব ভালো। হ্যাঁ আমি জানি। হ্যাঁ, আচ্ছা তুমি সব ওকে বুঝিয়ে দিও। এখন থেকে মেয়েটাকে কাজে লাগিয়ে দিবা। কেন? আমার হবু বউ বলে কথা। হবু বউ বানিয়ে ফেলছো? কি আর করবো বলো? হয়েছে, এখন হাত আর মাজার কিছু ওষুধ দিয়ে গেলাম, তুমি খেয়ে নিবা। আর আমি যতটুকু জানি যে তুমি ওষুধ একেবারেই খাও না, তাই তোমার জন্য একজনকে রেখে যাব যে তোমাকে মেরে হলেও খাওয়াবে। জানি, কিন্তু আমার ওষুধ খেতে ভালো লাগে না। তা বললে হবে না, খেতেই হবে। তারপর আঙ্কেল চলে গেল। নীলা খাবার নিয়ে আসলো আর এসেই বলল, এই খাবারগুলো খেয়ে নাও। কিভাবে খাবো? খাইয়ে দাও। আচ্ছা হা করো। তুমি খেয়েছো? চুপ। কি হলো বলো? আসলে খাইনি। এখান থেকেই খাও। না, পরে খেয়ে নিব। ওকে, আমি পরে খাবো, এগুলো রেখে দাও। আচ্ছা আমি খাচ্ছি। খাও। তারপর একসাথে খাওয়া শেষ করলাম। আর নীলা আমাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। তারপর বলল, আচ্ছা তোমার কি এখন ব্যথা করছে? এই তো একটু একটু, চলো ছাদে যাই। যেতে পারবা? মাজায় তো ব্যথা। তুমি আছো না? আচ্ছা আসো, নিয়ে যাই। আমি যেতে পারবো, যদি সমস্যা হয় তখন বলবো। আচ্ছা। তারপর আস্তে আস্তে রুম থেকে বের হতেই, কিরে, তুই এই অবস্থায় বের হচ্ছিস কেন? অনেক কাজ বাকি আছে তো তাই। কিসের কাজ? সব আমি করে নেব, তুই যা। আরে এই কাজ সেই কাজ না, অন্য কাজ। আর একটু ছাদে যাব। একা যেতে পারবি নাকি? নীলা আছে তো। ধুর বেটা, এই বাতাসই তোকে ধরে রাখতে পারবে নাকি? নিজেই তো বাতাসে উড়ে, আবার ধরে ধরে রাখবে কিভাবে? খবরদার আমার হবুকে এইসব বলবি না, নয়তো তোকে ফু দিয়ে উড়িয়ে দেবো বলে দিলাম। হয়েছে এবার। আমি তোকে ছাদে নিয়ে চলে আসবো, তারপর তোরা যা ইচ্ছে করিস। যা ইচ্ছা মানে? তুই কি বলতে চাস? হ্যাঁ, যা ইচ্ছা মানে প্রেম করিস। আচ্ছা চল। তারপর নীলাদ্রর কাঁধে ভর দিয়ে চলতে লাগলাম। আর নীলাদ্র বলতে লাগলো, কীভাবে হলো এইসব? তোকে বলতে হবে নাকি? ভাই তো তোর, আমি বলবি না? লাফ দিয়ে পড়ে গিয়েছি। কেন লাভ দিয়েছিলি? একটা পেতনিকে দেখে নীলার দিকে তাকালাম। ও মা, এটা কোনো মেয়ে নাকি? পেতনি বললাম, তা কোনো রিয়াকশন নাই। কি অবশ্য, তোর এই ঘরে রেখেছিলাম, ভাবছিলাম পেতনির সাথে দেখা হবে, কিন্তু হয়েই গেল। তার মানে তুই জানতি যে ওই রুমে পেতনি আছে? হ্যাঁ, এই যে তোর সাথে। মানে? তুই যেটাকে কুলবালিশ বলে জড়িয়ে ঘুমিয়েছিলি, সেটা ওই পেতনি ছিল। মাগো, আমি শেষ। মনে মনে বলছি, তোর বাসর ঘরে যে কি হবে আল্লাহই জানে। তোর বউ তোকে মারার জন্য কি রাখছে। আরে আরে থামো, কি করছো এভাবে? ওরা এভাবে মারো না, বেচারা আজ রাতে বিয়ে। তারপর ও বলল, আর মারিস না। তারপর আর কি, আমিও ওকে সেই রুমে পাঠিয়ে দিলাম। সেই রুমে তুই ছিলি, তখন ওকে বলে দিলাম সে
এই রুমে তুই আছিস, বাস হয়ে গেল, দৌড়ে চলে গেল। আল্লাহ, কি মরার ঘুম দিলা যে আমি জানতেই পারলাম না। জানবি কি করে, তুমি তো ঘুম পাগলা। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, আমার কাজ শেষ, এখন আমি যাই। আর তোরা কইতাম না, যা খুশি কর। একটু কাছে আয়। কেন? তুই যে আমাকে এখানে এনে দিলি, সেটার জন্য পুরস্কার দিতে হবে না? কি পুরস্কার? কাছে আয় না। আচ্ছা। এবার তুই ওর দিকে ফিরে আমার দিকে পিছন দিয়ে দাঁড়া। কেন? আরে দাঁড়া, একটা জিনিস পকেট থেকে উঠাবো, একটু সময় লাগবে না? আচ্ছা দাঁড়ালাম, তবে তাড়াতাড়ি দে। ওকে, এবার উপহারটা দিয়ে দিলাম। একটা লাথি মারলাম পাছায়। হাব্বা গো, আমি শেষ, মাজাটা গেল। আমি আর নীলা তো হাসতে হাসতে শেষ। পরে নীলাদ্র বলল, এটা কেন করলি? আমার মাজাটা তো শেষ, তোর মতো হয়ে গেছে। আমি আর তুই ভাই না? আমার মাঝে ব্যথা আর তুই সোজা হয়ে হাঁটবি, হয় নাকি? তুইও বাঁকা হয়ে যা। ভাই বলতে এমন করছিস? আমার তো মাজা শেষ, তবু তোরও কি একই ব্যথা করছে? হ্যাঁ হ্যাঁ রে, এবার বোঝো ঠেলা। ভাই কি ব্যথা! ইস, কি ব্যথা! আয় মালিশ করে দেই। আর না, মালিশ করার মানুষ আছে তো, তাকে দিয়েই করিয়ে নেব। আচ্ছা যা, মালিশের উপর মালিশ করবে তোর বউ, রাতে মজা বুঝবি। তারপর নীলাদ্র চলে গেল। আমি আর নীলা কথা বলতে থাকলাম। এমন সময় সব হারামিগুলা আসলো। কিরে, কিভাবে হলো? তোকে এখন রেখে যাওয়াই ভুল হয়েছে। আঙ্কেল আন্টি টেনশন করবে না। আরে ভাই, তোরা এত উত্তেজিত হোস না, পরে না হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে। হালা, এখনো মজা করিস? হালা বলবি না? আমার আপুর তো বিয়ে হয়ে গেছে, আমি তোকে হালা না শালা বলতে পারি। নীলাদ্র এসে বলল, তাহলে আমার বোনটা কি হবে? হ্যাঁ, এটা আমার প্রথম আর ওইটা আমার দ্বিতীয়। ভাইয়ারা, আপনারা একটু বাইরে যাবেন, আমি ওর সাথে একটু কথা বলবো। হ্যাঁ যাচ্ছি। সবাই চলে যাওয়ার পর ওরা সবাই যাওয়ার পর নীলা ছাদের দরজা বন্ধ করে আমার কাছে এসে, শয়তান, তুই কি বললি এটা? কোনটা? কি বললাম? তুই জানোস না তুই কি করেছিস? কই না তো। ওরে, আমি তোরে এখন মেরে ফেলবো। কেন? তোকে বোঝাতে হবে কেন? আমি কি করছি বলবা তো? এখন তোর মাজা পুরো ভেঙে ফেলবো। এই না না, প্লিজ এরকম করো না, পারলে একটু মাজাটা টিপে দাও। তোর দ্বিতীয় বউকে গিয়ে বল আমি পারবো না। আমার আরেকটা বউ কইতে আনলা? কেন? একটু আগেই তো বললি। কি বলছি মনে নাই তো। তুমিই তো বললা যে আমি তোমার ফার্স্ট বউ আর ওই চুন্নিটা সেকেন্ড বউ। এইটা আমি কখন বললাম? হ্যাঁ, কি এখনই ভুলে গেছো? আমি তো বলি নাই তো, ভুলবো কিভাবে? ওরে, তোরে আমি খাইয়া ফেলামু। আমাকে খাবা কি দিয়ে? তুমি কি চুনি নাকি যে আমাকে খেয়ে ফেলবে? দেখবি কি করে খাবো। এই না না, থাক, দরকার নেই, আমি এমনি ঠিক আছি। আগে বল যে কয়টা মেয়ের সাথে লুতুপুতু করস। লুতুপুতু মানে কি? হ্যাঁ, লুতুপুতু মানে বুঝোস না? কই না তো, এই শব্দ শুনেছি বলে মনে হয় না। কি? তোমাকে আজ আমি এখন জুতা পেটা করব। তোমার পায়ে তো জুতো নাই। রাগে গর্জে ওঠে, তোকে আমি। থাক, এখন আমাকে রুমে নিয়ে যাও, রেডি হতে হবে তো। কই যাবা? কেন? বিয়েতে। এই অবস্থায় বিয়েতে যাবা? কেন, সমস্যা কি? তোমার যদি আবার লেগে যায়? আরে এখন আমি একটু ভালো আছি, ব্যথাটা কমেছে। তাই? তাহলে যদি আবার ব্যথা হয় তাহলে? আমার ধ্যাত, কি বলি, আমার ভাবি তো ডক্টর তার কথা বলে দিয়েছিলাম। কি? তোমার ভা মানে কি? আরে কিছু না,
বলছি বাসায় গেলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা হুম চলো রুমে চলো। হুম হেল্প করো। উঠাচ্ছি। তারপর আস্তে আস্তে হেঁটে রুমে আসলাম। এসে দেখি বন্ধুরা বসে আছে, কিন্তু নীলাদ্র নাই। তখন আমি বললাম, কী রে, কাজ কি হয়েছে? হ্যাঁ মামা, কাজ তো কমপ্লিট। তাহলে আর কি, সব ঠিকঠাকভাবে হলেই হবে। তোরা কি এই লোবাসে যাবি নাকি? হ্যাঁ, কেন? শালা, এগুলো কি পড়েছিস? হ্যাঁ, এগুলাই তো আল। শোন, তোরা সবাই মার্কেটে যা। কেন এখন মার্কেটে যাব? গিয়ে সবার জন্য নীল পাঞ্জাবি আর সাদা পায়জামা কিনে আনবি। টাকা কে দিবে? শালা গন্ডার, আমি দেব। কেন, নিবি না নাকি? কেন, আমাদের বুঝি টাকার অভাব? আরে আমি গিফট হিসেবে দেব, নিবি না নাকি? আচ্ছা, আমরা গিয়ে নিয়ে আসব। ওকে, আমি ম্যানেজার আঙ্কেলকে বলে দিচ্ছি, টাকা পাঠিয়ে দিবে। আচ্ছা। আর শোন, নীলার জন্য একটা শাড়ি আনিস তো, সেম কালারের। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এতক্ষণ কিন্তু নীলা এখানে ছিল না। ওরা যাওয়ার কিছুক্ষণ পর নীলা আসলো। ওরা কই গেল? একটু বাইরে গেছে। কিছু লাগবে? হ্যাঁ লাগবে তো। কি লাগবে? আগে কিস লাগবে। আমি দিতে পারতাম না। কেন? দিতুম না। না, আমাকে দিতেই হবে। যাও। ওকে, যাই তাহলে। কিভাবে যাবা? কেন, হেঁটে। মাজা ভাঙ্গার শখ জাগছে নাকি? কেন? এখন আমি তোমার মাজা ভাঙবো। কেন? চলে যাবা তাই? না না, প্লিজ এমন করো না, আমি আর ব্যথা পেতে চাই না। তাহলে চুপচাপ বসো। জি, কিস দাও না। আবার? না না, থাক। হুম। আমি আর নীলা বসে আছি, নীরবতা পালন করছি। আমি বললাম, নীলা, হুম। যদি তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তখন কি করবা? আরে হবে না। যদি হয়ে যায় তখন কি এই গরিব ছোট লোকটাকে ভুলে যাবে? একদম মেরে ফেলবো। তুমি গরিব না, আমি জানি। আমি থতমত খেয়ে গেলাম। কি বলছো? হ্যাঁ, তুমি গরিব না, কারণ তোমার মধ্যে এমন কিছু আছে যার দিক থেকে তুমি গরিব না, অনেক বড়। তোমার মনও অনেক ভালো। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, বাঁচা গেল। আচ্ছা, এখন আমি একটু ঘুমাবো, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও। আচ্ছা। একটু পর বোরহান আমাকে SMS করে পাঞ্জাবি আর শাড়ি পিক দিল। তখন আমি বেছে বেছে পাঞ্জাবি আর শাড়ি পছন্দ করে দিলাম আর কি। তারপর ঘুমিয়ে গেলাম একটু পর। এই উঠ। উঠ এখন, নীলাদ্রির শ্বশুর বাড়ি যাব। একটু পর উঠছি, নীলা চলে গেল। কিছুক্ষণ পর নীলাদ্র এসে, এখনো শুয়ে আসিস কেন? উঠ না। কয়টা বাজে? 12টা। আচ্ছা যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে দেখি আমার সব বন্ধুগুলা বসে আছে, এক একটাকে নায়ক নায়ক লাগছে। কি রে, সব কটারও তো নায়ক নায়ক লাগতেছে। দেখতে হবে না চয়েস টাকার? কার আবার? আমার? হ্যাঁ, কিন্তু তোর আর ভাবিটা তো আলাদা। কেন? কারণ তোর আর ভাবিটা আন্টি চয়েস করেছে। নীল রং নাকি অন্য রং? নীল রং, কিন্তু আমাদের থেকে আলাদা। আচ্ছা দেখা। এই যে, আর এই ভাবিটা নে। আচ্ছা রাকিব, নীলাকে ডেকে নিয়ে আয় তো। আর কেউ কোনো কথা বলবি না। ওকে। ওকে। কি হয়েছে, ডাকছো যে? এটা তোমার জন্য, বোরহানের তরফ থেকে। ধন্যবাদ। আচ্ছা রেডি হও গিয়ে। ওকে। তারপর আমি রেডি হলাম। এখনও ভালো করে হাঁটতে পারি না, কিন্তু চলাচল করতে পারি। বাইরে আসলাম, এসে বন্ধুদের কাছে গেলাম, কথা বলছি। আর বোরহান বলল, দেখ ভাবি কিভাবে তাকিয়ে আছে তোর দিকে। কি সুন্দর লাগছে নীলাকে, একবার আমার স্বপ্নের রানীর মতো। তারপর আমার ফ্রেন্ডরা আমার ধ্যান ভাঙালো। ওই বেটা, চোখ নামা, কই হারালি? তারপর নীলাকে ইশারা করে বললাম, কি দেখো? হাত দিয়ে বলল সেই লাগছে। আমি কিছু বললাম না। তখন সবাইকে বললাম,
চলো নিচে যাই, সবাই ওয়েট করছে। আমি আর নীলা একসাথে নামছি, আর পিছনে আমার ফ্রেন্ড আর নীলার বোন, বান্ধবীগুলো আর কাজিনরা সবাই আমাদের দিকে চেয়ে আছে। ভিড়ের মধ্যে দেখলাম আমার পরিবারও আছে। আর হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্টের কথা আব্বু আম্মু জেনে গেছে, তাই তেমন একটা রিয়াক্ট করলো না। সবাই তাকিয়ে আছে আর মনে মনে বলছে কি সুন্দর জুটি। তারপর সবাই গাড়িতে উঠলাম, আমি আম্মু আব্বুর সাথেই বসলাম। আর তারাও জানে নীলা উঠেছে তার ফ্রেন্ডদের সাথে, আর আমার ফ্রেন্ডরা বাইক নিয়ে চলেছে। ভাইয়া বলল, কিরে কিভাবে হলো এমন? পড়ে গিয়েছিলাম কিভাবে? ওয়াশরুমে স্লিপ খেয়ে। মিথ্যা ভালোই শিখেছিস। মিথ্যা বললাম কি? আমি সব জানি। তো জিজ্ঞেস করার কি ছিল, সব তো জানোই না। চুপ হয়ে গেছে, ভালোই চলছে। কি আবার? ভাবিকে বলবো নাকি? কি বলবি? যা আগের বার বলছিলাম। এই না বলিস না, আমি তো আর কিছু বলবো না, আর সেই মায়ের খাইতে চাই না। আসলে একদিন ভাইয়ের কাছে টাকা চাইছিলাম, তখন ভাইয়ের টাকা দেয়নি, উল্টা আমাকে বকা দিয়েছিল। তখন ভাবিকে বলেছিল যে ভাইয়ের কলেজে এক মেয়ের সাথে লতুবুতু ছিল, বাস এইটুকুই বলেছিলাম। আর অমনি ভাবি ভাইয়ার সাথে টি-20 খেলা শুরু করে দিয়েছিল। ঘরে এক জায়গা থেকে অন্য জায়গায়, সে কি করুণ কাহিনী, ভাবলেই হাসি আসে। তারপর তাড়াতাড়ি করে ভাই আমাকে টাকা দিয়ে দিয়েছিল। এখন বর্তমানে আসি। চাচু আমার চকলেট কোথায়? আম্মু, আমরা সেখানে গিয়ে তোমাকে চকলেট কিনে দেব। না এতন লাগবে। আচ্ছা ভাইয়া, গাড়িটা সাইড করে রাখো তো, ওকে চকলেট কিনে দিতে হবে। এখন না, পরে। আমার এতন লাগবে বলছি না। তাতু আতো আমরা চকলেট কিনে আনি। চলো আম্মু। তল আমরা আগে ছিলাম, তাই আমরা পিছনে ফ্রেন্ডরা ছিল। তখন বুরহান বলল, কি রে এখানে নামলি কেন? ওকে চকলেট কিনে দিতেই হবে, তাই তোরা সামনে যা। আচ্ছা আমি তোর সাথে থাকি, তুই তো অসুস্থ, কখন কি হয়ে যায় বলা যায় না তো। আচ্ছা আয়। তারপর পিচ্চিকে চকলেট কিনে দিয়ে গাড়িতে উঠলাম। মারিয়া চকলেট পেলে আর কোনো খবর থাকে না, চকলেট মনুষ্যকে খেতেই আছে, ও চকলেট কাউকে দেয় না। এবার আমরা বিয়েবাড়ি পৌঁছে গেলাম, দেখি নীলা এখনও দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্যই দাঁড়িয়েছিলাম। কেন? তোমার তো শরীর ভালো না, তাই তোমার জন্য দাঁড়িয়েছিলাম। একসাথে ঢুকবো। আচ্ছা তাহলে আসো। আচ্ছা, এরা কারা? এদের সাথে আসছি আমি আর কি। আচ্ছা চলো। আমি সবাইকে চোখ টিপে দিলাম যেন জানতে না পারে, সবাই বুঝে গেছে। তারপর বিয়েবাড়িতে তো আমার সাথে সাথেই নীলা হাত ছাড়ায় নাই, সারা সময় আমার হাত ধরে হেঁটে, আর সবাই আমাদের দিকে চেয়ে থাকে, আর নতুন নতুন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। অবশ্য সবাইকে আগে থেকে আমি চিনি, কিন্তু আমাকে কেউ চিনে না, কারণ অনেক বছর আগে দেখেছো তো। তাই হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খেলাম, আর ছেলেটা উঠে আমাকে একটা থাপ্পড় মারলো, আর আমার এক চরম পর্যায়ে উঠে গেল, কিন্তু কিছু বললাম না, আর সবাইকে থামিয়ে দিলাম। ছেলেটার ভাগ্য ভালো বুরহান তখন ছিল না, নয়তো সেখানে ওর হাত পা ভেঙে যেত। আমি জিতাম, কিন্তু এখন কিছু করা যাবে না। এই ছোট লোক কোথাকার, চোখে দেখতে পারিস না? সরি, আমি খেয়াল করিনি। কোথা থেকে আসে এইসব? ঠাস করে একটা লাগিয়ে দিল। তোর এত বড় সাহস, তুই ওর গায়ে হাত দিয়েছিস? তোর খবর আছে। নীলা, কি হচ্ছে এসব? থামো আর চলো এখান থেকে। আমি কি পরে দেখে নেব। আমার গায়ে হাত তুললো, হাত আমি ভেঙে দেব। বড়লোক হয়ে কি অন্ধ হয়ে গেছিস নাকি? এসব মনে মনে বললাম। ও জায়গা থেকেই চলে আসলাম। তখন ভাইয়া ওই ছেলেটিকে বলল, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস, তোর কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। দয়া কর ও যেন সব কিছু ভুলে যায়। ভাইয়া এই কথা বলেই চলে গেল। আমি রাগে ফুঁসতেছি। বুরহান এসে দেখে সবাই চুপচাপ বসে আছে। কিরে সবাই চুপ কেন, এভাবে বসে আছিস, কি হয়েছে? কিছু না। কিছু তো হয়েছে, তোর গালে এটা কিসের দাগ? আরে কিছু হয় নাই তো। তুই বলবি না? ঠিক আছে, এই রাকিব তুই বল কি হয়েছে, নয়তো তোর খবর আছে। রাকিব জানে যে বুরহান যা ইচ্ছা করতে পারে, তাই রাকিব বলে দিয়েছে। তারপর বুরহান বলল, চল আমার সাথে, এই তুইও আয়, আমাকে বলছে।
তুই কিছু করিস না। সেটা দেখা যাবে, ওটা নিয়ে টেনশন করিস না। আমার পরিচয় যেন না জানে। তারপর সবাই একসাথে গেলাম। বোরহান চিৎকার করে বলল, ওর গায়ে কে হাত তুলেছে? সেই ছেলেটার সাহস আছে বলতে হবে। ছেলেটা বলল, আমি। বোরহান আর কিছু বললো না, সোজা দৌড়ে গিয়ে একটা লাথি মারলো। ছেলেটা অনেক পিছিয়ে উল্টে পড়ে গেল। তারপর ইচ্ছা মতো ছেলেটিকে মারার পর সবাই চলে গেল। আমি দাঁড়িয়ে আছি আর সে বলছে যে আমি তোকে দেখে নেব। তখন আমি ছেলেটার কাছে গিয়ে বললাম, ভুলেও এ কাজ করিস না, আমি ওর মতো না, আমি কি ওরা মেরে ফেলবো। তারপর ওখান থেকে চলে আসলাম। আর ছোট লোকটাকে কিছু মানুষরা ধরে নিয়ে গেছে। আর আমার পরিবার তো কিছু জানতে পারে নাই। সবাই বাসার ভিতরে ছিল। একটু পর নীলা আসলো। আর আমি জিজ্ঞেস করলাম, কই ছিলা তখন? একটা ময়লা পরিষ্কার করতে গেছিলাম। কিসের ময়লা? হ্যাঁ, একটা ময়লা ছিল, ওই ময়লাটাকে একটু ফিট করে দিয়ে এসেছি। কিন্তু ময়লাটা কি? ওই ছেলেটাকে মারছি। কি? সাহস কত আমার জানকে থাপ্পড় মারে। কিন্তু কিন্তু আমি জানি তোমার ফ্রেন্ডরা ওকে মেরেছে। আর আমি আগেই বোরহান ভাইকে বলেছি, যখন সে বাসায় আসছিল তখন। ও তারপর? তারপর আর কি, আমি বলে দিলাম যে ও তোমার গায়ে হাত তুলেছে। উনি তখনই মারতে যেতে চেয়েছিল, কিন্তু আমি বলি যে তোমার সামনে মারতে, আর আমিও আমার গ্যাং নিয়ে ওকে ধোলাই দিতাম। ও মা, তোমার গ্যাংও আছে? হ্যাঁ, আমার গ্যাং থাকতেই পারে। তুমি তো দেখছি খুব ডেঞ্জারাস। আমি খুব ডেঞ্জারাস, শুধু তোমার জন্য। তা কি কি করলে ওই ছেলের সাথে? শুনবা? শোনালে শুনবো। আচ্ছা শুনো, তুমি চলে যাওয়ার পর যখন দেখি যে কিছু মানুষ ওকে তুলে উঠালো, তখনও পুরো সুন্দর করে হাঁটে, সব ব্যথা উঠাও। তখন আমি আর আমার গ্যাংয়ের মেয়েদের বলি যে হকি স্টিক নিয়ে আসতে, আর আয়সাই মাই শুরু। তা কি কি ভাঙলে ওর উপর? প্রথম যেই লাথি দিছি, সেই বাবা ডাক শুনতে পাবে না। মুখ হা হয়ে গেল। এই মেয়ে তো ডেঞ্জারাস, দেখে বোঝা যায় না। না জানি বেচারার কি অবস্থা হয়েছে। তারপর 2 পা ভাঙছি, একটা হাত ভাঙছি, যাতে কোনো সমস্যা না করে, আর বুঝে নেয় যে আমার জিনিসের ওপর কেউ নজর দেবে বা হাত দিলে কি অবস্থা হয়। তার মানে যদি কিছু করি তো আমাকেও মারবা? যদি কিছু করো তো আমাকে ভালো না বাসলেও মারবো। বাব্বা রে বাব্বা, কি ডেঞ্জারাস মেয়ে রে। বীর সব কিছু শেষ করে আমার পরিবার বাসায় চলে গেল। আর আমাকে নীলাদ্র যেতে দিল না, আমাকে ও সাথে নিয়ে গেল। কিন্তু এবার আমি আর নীলা একসাথে বসেছি, কিন্তু কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। যখন বাসায় আসলাম তখন নীলার ডাকে ঘুম ভাঙলো। আই ওঠো, হুম? আমরা পৌঁছে গেছি। তাই? হুম। গাড়ি থেকে নেমে বাসায় গিয়ে একটা ঘুম দিলাম। একেবারে রাত 7টায় উঠলাম। বাসায় কিন্তু আসছিলাম 5টায়। ফ্রেশ হয়ে বার হতে দেখি নীলা বসে আছে। কি গো? কখন উঠলা ঘুম থেকে? চলো, সবাই ছাদে আড্ডা দিচ্ছে। আচ্ছা চলো। তারপর ছাদে গেলাম। এখন আমি ভালোভাবে হাঁটতে পারি। ছাদে গিয়ে দেখি সবাই বসে আছে আমি যাওয়া মাত্রই। কিরে, তোর শরীর ভালো আছে তো? ব্যথা বেশি না তো? এই তো, কালকের মধ্যে ব্যথা সেরে যাবে। আচ্ছা নীলাদ্র, তুই নিচে যা, গিয়ে কিছু ঠান্ডা নিয়ে আয়। ঠান্ডা নাকি গরম? এই ঠান্ডা দিয়ে ঠান্ডা না, গরমটা আনিস। তারপর নীলাদ্রকে এখান থেকে ভাগালাম আর কি। এখন আমি বললাম, তোমাদের যা করতে বলছি সব করছিস তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ভাবি পুরাই ফায়ার হয়ে আছে। চান্দু, আজ যে কি হবে? হ্যাঁ। তুমি আবার ওই ব্যাপারে বইলো না। আরে না, আমিও তো প্ল্যান করে রাখছি। কি প্ল্যান? ওকে, আজকে রাতে শুধু সাজাই দেব। কিন্তু একটা কথা আছে। কি কথা? আমরা যত জানি সবার একসাথে বিয়ে হবে, আর এক বাড়িতেই। তো
তোর যা ইচ্ছা। এই হালায় কইছিল যে সে নাকি আমি যখন বিয়ে করব তখন বিয়ে করবে, এখন সে আমাদেরকে রেখেই বিয়ে করতেছে, তাই হালারে বাস দিব। ও এই চুপ চুপ। এই রাকিব রে কি করবি? কেন? এই হালার তো নাকি কোনো মেয়ে পছন্দ হয় না। কে বললো হয় না? তার মানে হইছে? থাক, মেয়েদের মতো লজ্জা পেতে হবে না। চুপ বেটা, জীবনের প্রথম মেয়ে পছন্দ হয়েছে, আর লজ্জা তো হবেই। তো মেয়েটা কে রে? মেয়েটার নাম রিয়া, আর এখানেই দেখেছি। তো সে কার কি হয়? ভাবির খালাতো বোন হয়। আচ্ছা, তো কি হলো? এখনো কিছু হয় নাই। তাহলে তুই সেটেল করে দিবি? আমি এক নজর নীলার দিকে তাকালাম। নীলা, তুমি কি বলো? না, আজকালকে রিলেশন তো বিশ্বাস করা অনেক কঠিন, শুধু শুধু সন্দেহ করে, তাই তোমাকে জিজ্ঞেস করে নিলাম। এইরকম কিছুই না। আচ্ছা যাও সেটেল করে দাও। আচ্ছা। ওই গাদা, তোর হেতি কি এই বাড়িতে আছে? তুই কথা বলছিস ওর সাথে? হ্যাঁ বলেছি। তাহলে সুবিধা হলো। করে দে। ওয়েট। তারপর আমি আর রাকিব মিলে গেলাম। কিরে, কই তোর পাখি? সেটাই তো খুঁজছি। আমি বেশি হাঁটতে পারবো না। হ্যাঁ আমি জানি, আরেকটু। কই কই কই? হ্যাঁ ওই যে দেখ, ওইটা। আচ্ছা যাচ্ছি। তারপর যেতে যেতে যেই গিয়ে বললাম, এই যে একটু শুনবেন? তুই এখানে? তুই এখানে কেন? আমার ফ্রেন্ডের বিয়ে, তুই এখানে কেন? আমার খালাতো বোনের বিয়ে। আর হ্যাঁ, আমি আর ও কলেজের ফ্রেন্ড, একসাথে কলেজ থেকে পাশ করে আলাদা হয়ে যাই। আচ্ছা শোন, তোর কাছে যে জন্য আসা, আমার একটা হাবলা ফ্রেন্ড, ওই প্রথম কাউকে লাইক করেছে। ওর নাকি কোনো মেয়েকেই পছন্দ হয় না, তাই বলছি ও তোকে লাভ করে, সেই জন্যই আসা। আচ্ছা তুই কি প্রেম করবি? আমি প্রেম করি, আর আমার আসল পরিচয় লুকিয়ে। কেন? কারণ আমি চাই না যে কেউ আমার সম্পদ দেখে ভালোবাসুক। আর শোন, তুই কি ওকে অ্যাকসেপ্ট করবি? আমি তোর কথায় প্রেম করব কেন? যে প্রেম করতে যায় তাকে বল প্রপোজ করতে। তার মানে তুই রাজি? আগে হ্যাবলাটাকে পাঠা। আচ্ছা পাঠাচ্ছি। তারপর রাকিবের কাছে গেলাম, কিন্তু এমন ভাব নিলাম যে ও রাজি না। সরি দোস্ত, কিছু বলতে পারলাম না, যা করার তোকে করতে হবে। সমস্যা নাই, এটা হয় নাই তো কি হয়েছে, অন্য একটা দেখে নেব, চল। আব্বে হালা রাজি আছে, শুধু তুই চটপট প্রপোজ করে ফেল আর রিলেশন করে ফেল, কিছুদিন পর সবগুলা একসাথে বিয়ে করব। আচ্ছা, কিন্তু লজ্জা করছে। তোর হালা, আমাকে দেখ, আমি কি লজ্জা পাইছি নাকি? আমি কত সাহসী। হ্যাঁ আচ্ছা যাই। তারপর আমি চলে গেলাম ছাদে, আর রাকিব চলে গেল রিয়ার সাথে। এবার নীলাদ্রর পাড়া, সবাই মিলে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলাম। কিন্তু কে জানতো যে নীলা এমন একটা কাজ করবে। ধাক্কা দেওয়ার সাথে সাথে ও দৌড়ে যেই না ভিতরে গেল, আমি স্লিপ খেয়ে পড়ে গেল। ও মা, আমি শেষ, মাজাটা গেল গো। সব কটাকে দেখে নেব আমি। পরে দেখে নিস, আগে তো কাল সকালে এখান থেকে ঠিক হয়ে বার হ। তারপর ওকে বন্ধ করে দিলাম দরজা। এখন ওর বউ কিছু বললে আর কিছু করলে বা বার হতে পারবে না। চলুন বাসরঘর থেকে ঘুরে আসি। কেমন আছো গো বাবু? কি গো, বলছো না যে কিছু? কুত্তা, তোরে তো আমি খাইছি। আমি কি করেছি? তুই ভার্সিটি লাইফে কোথায় কি করছিস সব আমি জানি। এটা দেখছিস? এটা দিয়ে আজ তোর সব শেষ করে ফেলবো মারতে মারতে। কে 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 বলেছে এসব? যেই বলুক না কেন, কয়টা রিলেশন করছিলি বল, নয়তো মায়ের একটাও নিচে পড়বে না। বলছি হিসাব নাই। কি? তখন করতাম, এখন করি না। তুই রিলেশন কেন করবি? আরে আজকে বাসরাত, এসব নিয়ে কি কথা বলার সময় আছে? ও মা গো, আমি শেষ। কে কোথায় আছো গো, বাঁচাও আমারে। আবার বাড়ি দিল। ও মা গো, ও মা, আমাকে মাফ করে দাও না প্লিজ।
আজকে তোর কোনো ছাড় নাই। তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু শুয়ে রইলাম। তারপর নীলাকে কল দিলাম। নীলা ফোন ধরেই কান্না করছে। কি হয়েছে, কান্না করো কেন? আমার বিয়ে ঠিক করে ফেলেছে আব্বু। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কার সাথে ঠিক করেছে? জানি না। আচ্ছা তুমি টেনশন নিও না, আমি বিয়ের দিন তোমাকে নিতে আসবো। আমি অপেক্ষায় থাকবো। উল্টাপাল্টা কিছু করবা না, তুমি নিশ্চিন্তে থাকো। ওকে, এখন কি করো? শুয়ে আছি, তুমি? আমিও। খাওয়া করেছো? তুমি? না, একটু পর করব। আচ্ছা, তো এতক্ষণ কই ছিলা যে এত লেট করে খাওয়া করতেছো? একটু কাজ ছিল। আচ্ছা যাও, খাওয়া করো। আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো। তারপর কথা বলে ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে গেলাম খাওয়াও করতে। সবাই বসে আছে, আমি গিয়ে আব্বুর পাশে গিয়ে বসলাম। তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। জানি। কিভাবে? যে মেয়ের সাথে রিলেশন করি সেই মেয়ের সাথেই তো বিয়ে ঠিক করেছো, তাই না? না। কি? ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না, এই বলে দিলাম। আমি যা বলছি তাই হবে। আমি অন্য কাউকে বিয়ে করব না, বলছি করব নাই। কোথায় যাস? খেয়ে যা। তোমাদের খাবার তোমরাই খাও। এই বলে চলে গেলাম রুমে। গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। আর ওইদিকে একটু দেখে আসি। তুমি এমনটা না করলেও পারতে। ও না খেয়ে থাকতে পারবে না, আবার ওর সমস্যা হলে তোমার খবর আছে। আমি কি করব? বিয়েতে তো মজাই যায়। যদি ছেলের কিছু হয় তো আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না। আমিও আছি মা। কিরে, কিছুই হবে না। আমি গিয়ে একটা ঘুম দিলাম। একেবারে সন্ধ্যায় উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম বন্ধুদের কাছে। গিয়ে দেখি আজকে সবাই আছে। এই কদিন নীলাদ্র আসেনি, কারণ ওর বিয়ের ঝামেলা ছিল। আমি গেলেই সবাই কেমন করে যেন তাকায়। কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই এত শুকিয়ে গেছিস কিভাবে? সকাল তো ঠিকঠাক ছিলি। আসলে আমি একবেলা খাওয়া না করলেই শুকিয়ে যাই চেহারা। আরও কিছু না। কি হয়েছে বলবি তুই? আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। অনেক ভালো, তাহলে ভাবি তোর হয়ে গেল? না রে, ওর সাথে না। কি তাহলে কার সাথে? জানি না। আবে হালা, তুই টেনশন করিস না, আমরা আছি না, আমরা কথা বলবো। সন্ধ্যায় হয়ে আসছে, চল সবাই তুইনের বাসায় আঙ্কেল আন্টির সাথে কথা বলবো। চল। তারপর সবাই মিলে বাসায় গেলাম। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। ফোনটা নিয়ে নীলাকে কল দিলাম। কি করছো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? কি করব কিছুই বুঝছি না। আমি মরে যাব। চুপ পাগলি, এরকম কথা আর বলবা না। আমি তো তোমাকেই নিয়ে আসবো। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। একটু পর সবগুলো আমার রুমে এসে হাজির। কি বললো? কিছুই হবে না, আঙ্কেল তোকে বিয়ে দিবেই। আমি আচ্ছা তোরা এখন কিছু খেয়ে তারপর বাসায় যাস, ওকে? আচ্ছা, ভালো থাকিস। ওরা চলে যাওয়ার পর আয়নায় দিলাম ঘুষি। আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সাথে সাথে হাতের অনেক জায়গায় বাজেভাবে কেটে গেছে। আমি গিয়ে বারান্দায় ইজি চেয়ারে বসে রইলাম। বসে থেকেই কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। রক্ত তো পড়ছই একেবারে। সকালে যখন উঠলাম দেখি সবাই আমার ঘরে। না না, এটা তো আমার ঘর না, এটা তো হাসপাতাল। সবাই দেখে আমাকে দেখে এগিয়ে আসছে। আমি কারো কথার সাথে বললাম না, কারোর সাথেই চুপচাপ শুয়ে রইলাম। সবাই যে যার মতো বলছে, আমি চুপ। সবাই যে যার মতো বলে চলে গেল, আর আমি শুধু শুনে গেলাম। তারপর আসলো বোরহান আর আবির। তোকে না এখন আচ্ছা মতো মারা দরকার। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। শালা তোরা সবগুলো বিয়ে করে থাকবি আরামে, আর আমি থাকবো দুঃখে। তোর জন্য সারপ্রাইজ আছে তো ভাই, বিয়েটা হোক। তোদের সারপ্রাইজ আমার দরকার নাই। দরকার পড়বে? তোদের সাথে আমার কোনো কথা নাই। আমি এখন বাসায় যাবো, সর। আমি এখানে থাকবো না ভাই, আমি গেলাম। তারপর হাতের সব কিছু খুলে বার হয়ে গেলাম। বাইরে গিয়ে দেখলাম সবাই বাইরে বসে আছে। আমি কিছু বললাম না। আমি হেঁটে যাওয়ার সময় আব্বু বলল, কোথায় যাও? বাসায় যাব। তোমাকে কালকে এখান থেকে যেতে বলেছে না তোমার আঙ্কেল? এখানে থাকতে পারবো না, বলছি পারবো না, বাস আমি গেলাম। তারপর আমি চলে আসলাম। এসে গাড়ি নিয়ে সোজা বাসায় এসে পড়লাম। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। দুপুরবেলায় ঘুম থেকে উঠে দেখি সবাই বাসায় এসে পড়েছে। ডাক্তার আঙ্কেলও। এতটা রাগ করলে কেমন হয়? তুমি তো সবই জানো আঙ্কেল। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি শুধু বিয়েটা করে দেখবে, তোমার সব ভুল ধারণা ভুল হয়ে যাবে। ওকে, তোমার কথাই করব আমি বিয়ে। একটু পর আব্বু এসে বলল, 2 দিন পর তোমার বিয়ে। এত তাড়াতাড়ি? হ্যাঁ।
আব্বু চলে গেল। আমি একা একা বসে আছি। একটু পর নীলা কল করলো। আমার 2 দিন পর বিয়ে, আমার মরে যেতে ইচ্ছে করছে। কান্না করছো না, দেখো দেখো কি হয়। তারপর অনেকক্ষণ কথা বলে রেখে দিলাম, ভালো লাগছিল না। পরের দিন সবাই মিলে শপিং করতে গেল, কিন্তু আমি যাইনি। আমার বিয়েতে কোনো মত নেই, সবাই যে যার মতো শপিং করেছে। আমারগুলো আমার ফ্রেন্ডরা পছন্দ করেছে। আস্তে আস্তে বিয়ের দিন এসে গেল। আজকে আমার বিয়ে, কিন্তু আমি একটুও খুশি না। আর আমার ফ্রেন্ডগুলো কত খুশি, কারণ আজকে তাদের সবার ভালোবাসার পরিপূর্ণতা পাবে। কিন্তু আমার সব কিছু শেষ হয়ে যাবে। তারপর আস্তে আস্তে সব আয়োজন শেষ করে বউ নিয়ে বাসায় আসলাম। আমি এখনও বউয়ের নাম বা ছবি দেখিনি, এখনও পর্যন্ত কথা বলিনি। তারপর আস্তে আস্তে সময় যেতে লাগলো। আড্ডা দিয়ে রাত 1টা আমি বাসর ঘরের সামনে, আর পিছনে আমার শয়তান বন্ধুগুলো, কেননা সবার বাসর আমাদের বাসাই হবে, এটা আমি আগে থেকেই বলে রেখেছি। তারপর কে যেন দিল ধাক্কা, এক ধাক্কায় ঘরের ভিতরে ঢুকে গেলাম। তারপর আমি বউকে বললাম, আমার কাছে বউয়ের অধিকার দেখাতে আসবেন না, আমার মতে আমাকে থাকতে দিতে হবে। এই কথা শুনে বউ যখন ঘোমটা উঠালো, আমি তখন হুথ বলে এক দৌড়ে বাইরে। দেখি সবগুলো বাইরে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বললাম, নীলা মনে হয় সুইসাইড করেছে, ওর আত্মা আমার ঘরে এসে আছে মনে হয়। ওইটা আত্মা না, সারপ্রাইজ, সত্যি গিয়ে দেখ। আমি দরজার সামনে গিয়ে উকি দিয়ে দেখি বউ নাই। আরে ঘরে দেখো, কেউ নেই। কি চলতো আমার সাথে? তারপর আমি আরও গেলাম, গিয়ে দেখি ঘরে নীলা বসে আছে। তুই পাগল হয়ে গেছিস, যা রুমে ওটা নিলাই। তারপর আমি গেলাম। আমি এখানে কিভাবে তুমি এখানে কিভাবে আসলে? এ কি কথা, তুমি এখানে কেন? আমার ঘর, আমার বাবার বাড়ি, আর আমার ছোট ছেলে। তার মানে তুমি আজাদুল ইসলাম? হ্যাঁ, আমার পুরো নাম আজাদুল ইসলাম তুহিন। ও হ্যাঁ, ও শুধু জানতো যে আমার নাম তুহিন, আগে পিছনে কিছুই নাই। তারপর বলল, তোমার এত কিছু থাকতেও এভাবে চলতা কেন? আমি চাইতাম যে আমার ভবিষ্যৎ বউ যেন আমাকে টাকা দেখে ভালো না বাসে, আমাকে যেন ভালোবাসে। তাই না? আমাকে এত কষ্ট দিলে কেন? আমি কি কম কষ্ট পেয়েছি নাকি? আইসে, এখন নামাজ পড়ে তারপর যা ইচ্ছা। তারপর নামাজ পড়ে আর কি হবে, সে কথা আর না বলি। 5 বছর পর। আব্বু আব্বু উঠ। আলে উঠ না। বাবা বলো, কি হয়েছে? আম্মু আমাকে বতা দিতে। কেন? আমি তো দত্তামি করতে তাই। আচ্ছা, আমি তোমার আম্মুকে বলে দিব। ও সরি, বকে দিব। আত্মা আমি দিতাম, তুমি ঘুমাও। তারপর ধ্রুব গান গাইতে গাইতে চলে গেল। এই হলো আমাদের ভালোবাসার প্রতীক ধ্রুব। বয়স 3 বছর, কিন্তু খুব পাকনা, পুরো বাড়ি গরম করে রাখে।